তো তো তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? বর বউয়ের দিকে কেন আগায় জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাইছো বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই। আমার আদর চাই এখন। আমি তোমাকে বর হিসেবে মানি না। প্লিজ, তুমি আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো ভাই একটু লাগবেই। আজকে যদি আদর করি, পরে আর ভয় লাগবে না। কাছে আসেন না ভাবি। ও ভাবি। ঈশান, আমি তোমার ভাবি হই। প্লিজ, এরকম কিছু করো না। তা না হলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। প্লিজ, আমার সাথে এমন কিচ্ছু করো না। ভাবি, ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি, তাহলে ভাবি হিসেবে মানবো কেন? আহ? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবো বলার জন্য? হ্যাঁ? আমি তোমাকে বর হিসেবে মানি না। তুমি একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না। তা না হলে আমি সত্যি এখন চিৎকার করব আর কান্না করে দিব। বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতেছো। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আপনি আমার বউ, আপনাকে আমি আদর করতেই পারি। আর আপনি চিৎকার করলে তাতে কেউ আসবে না। সবাই ভাববে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা ভাইয়া, কি আপনাকে আদর করেনি? নাকি যে আপনি ব্যথা পাবেন কোনটা? নাকি আপনি এখনো ভার্জিন আছেন? আমার তো মনেই হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার আর যে হট দেখতে আপনি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ডের সাথে সব হয়ে যাওয়ার কথা। হ্যাঁ? সি ঈশান, তুমি এসব কি বলতেছো? তুমি এগুলো বলতে পারলে আমাকে? আমি না তোমার ভাবি হই? তুমি এগুলো আমাকে নিয়ে কি করে চিন্তা করতে পারো? আপনি আমাকে যা বাবার ভাবতে পারেন। তাছাড়া আপনি তো দেখতে সত্যি অনেক হট। তাছাড়া ভাইয়ার সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? ঈশান, আমি কিন্তু তোমার ভাবি হই। তুমি আর একবার এইসব উল্টাপাল্টা কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। সেটা কি খুব ভালো হবে? তাহলে তার সাথে কিছু হয়নি? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আমাকে দেব সাজিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার বর, তাই না? তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? হ্যাঁ? আমি তো আপনাকে ভালোবাসি। এখন আপনি থেকে আদর পেতে চাই। তাহলে আপনি আমাকে আদর করতে দেবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ ভাবি বলেন? হ্যাঁ? আপনি তো বলতেন যে বিয়েটা করে নেবেন। তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি? হ্যাঁ? যার জন্য আপনি আমাকে এমন করে দূরে দূরে সরিয়ে দিতে চাইছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমাকে নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা ঘোষণা করছো, তারপর এরকম করে তুমি ফাসলামি করতেছো। তুমি কি খেয়েছো আমাকে একটু বলবে? তোমার হাব ভাব দেখে আমার ভালো লাগছে না। তাই প্লিজ, তুমি এরকম কথা না বলে আমাকে বলো কি হয়েছে। আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হুটহাট বাসর করে এসে এরকম করা শুরু করেছো কেন? কি হয়েছে তোমার? নিজের বউয়ের থেকে কেউ দূরে সরে থাকতে পারে? আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর আজকে আপনাকে পুরো আমার বউয়ের মতো লাগছে। বউয়ের মতো কি? আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তা ভাবনা পোষণ করার কি আছে? এখনকার মেয়েরা তো এরকমই। আর ভাইয়ের সাথে তো আপনার সবই হওয়ার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ের বিয়ে হয়েছিল। তাহলে আপনাকে কিভাবে ভার্জিন সেটা বলতে চাইছেন? হ্যাঁ? তুমি আমাকে যেমনটা ভাবছো আমি এমনটা বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া এক তো আমার সাথে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো। তোমার আব্বু তাকে তেজ্যপুত্র করে দিয়েছিল দেখি আমাদের বিয়ে হয়েছিল। আমি বিয়ের 1 মাস পর জানতে পেরেছি তোমার ভাইয়ার কারোর সাথে রিলেশন আছে, কিন্তু তখনও আমাকে ইগনোর করে যেত। আমি তাকে বারবার মায়ায় ফেলার চেষ্টা করেছি, তারপরও সে আমাকে ভালোবাসেনি। আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দিই, আর তখন আব্বু আম্মু আমাকে বারণ করেছিল।
তোমার বাসায় বলতেই আম্মু বলেছিল মেয়েদের তার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। আমিও সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীত হলো তোমার ভাইয়া সে বাসা থেকে চলে যাবে, সেটা আমি ভাবতেও পারিনি। ও, তার মানে বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না না করেছেন, কিন্তু ভাইয়ের সাথে আপনার কিছুই হয়নি, তাই তো? তা দেখি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিল, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি আপনাকে? ঈশান, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমার থেকে সিনিয়র, আর তোমার ভাবি, আর ভাবিকে তুমি এসব আজে বাজে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি এসব উল্টোপাল্টা কাজ করতেই পারবেন, আর আমি আপনাকে প্রশ্ন করলেই দোষ? হ্যাঁ, একদম আমার উপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন? হ্যাঁ, একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি, আর তো আমি আপনাকে আদর করতে চাই, ওই জন্যই বাসর ঘরে এসেছি। আপনি কিন্তু আজকে আমাকে আদর করতে দিবেন, অনেক ভালোবাসবো আপনাকে, আজকে অনেক ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছো না, তাহলে তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব, আর তুমি আমার ফ্রেন্ডগুলোর কাছে শুনবে আমি ওদের কাছে সব শেয়ার করেছিলাম। আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিই। আর এখন তুমি যে আমাকে এমন করে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেও পারিনি। তুমি আজকে যাকে বিয়ে করেছো না, সে এখনো পিওর ভার্জিন আছে, তুমি সেটা বিশ্বাস করো বা না করো। তাহলে তো হয়েই গেল, আমি যেমন বউটা চাইছিলাম তেমনটাই পেয়েছি। তারপরও ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব কিছু করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে, কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ের আগে সব কিছু হয়ে গেছিল, সেটা আমি কয়েকটা দিন আগেই জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট, ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল, ভাইয়া বলেছিল আব্বু আম্মুকে বোঝাতে, আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারতেছিলাম না, ভাইয়ার উপর একটা রাগ করেছিলাম। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল বলে ভাইয়া এটা করতে বাধ্য করেছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে আর কি করব বলেন আপনি? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাবে। আমি তোমাকে কখনোই বর হিসেবে মানব না, তোমাকে ভালোবাসতে পারবো না। পাগল নাকি পায়জামা, হ্যাঁ, যে আমি আমার বউকে ছেড়ে দূরে থাকবো? কখনো না। 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো কখনো? কেন? আমি তো প্রথমে আপনাকে মানতে চাইছিলামই না, কিন্তু আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছি, আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে বউকে আদর করতে হয়, তাইলে সে লাইনে আসবে। দেখেন, আপনি যেমনই হন, আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দেবেন না, প্লিজ। কিন্তু ঈশান, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, আর যে ছেলেটাকে আমি নিজের ছোট্ট ভাইয়ের মতো ভেবে আসছি, তাকে কি করে নিজের স্বামীর জায়গায় দিব বলো? তুমি এত সহজে পাল্টে খেলে কি করে বলো তো? তুমি তুমি না বললে যে তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে এখন আবার এরকমভাবে উল্টাপাল্টা কথা বলতেছো কেন? তুমি কি খেয়ে এসেছো সেটা বলো তো। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আমি আজকে আপনার প্রেমে পাগল হয়ে গেছি, প্রেমে মাতাল হয়ে গেছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি ভালোবাসতে চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটাই করতে হবে। আর আটকাবেন না কি, আজকে আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। হ্যাঁ, আমি জোর করে আপনাকে আদর করব, ভালোবাসবো, আপনার সাথে রোমান্স করব।
তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। আমি তোমাকে খুব ভালো ছেলে বলে জানি, আর তুমি যদি এমনটা করো, তোমার উপর যতটুকু বিশ্বাস আমার আছে তাহলে সেটুকু বিশ্বাস হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন। আমি না আপনার স্বামী, এখন আমি আপনাকে আদর করতেই পারি। হ্যাঁ, তাছাড়া আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি জানেন না, আপনাকে প্রচন্ড পরিমাণে আমার কাছে পেতে ইচ্ছে করছে। প্লিজ একটু কাছে আসেন না, এভাবে আটকে দিয়েন না আমাকে। তোমাকে আর কত বোঝানো হবে যে আমি এটা করতে পারবো না? তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর ভাবির সম্পর্ক, তোমার আমার মাঝে। তাহলে তুমি কি করে বলতে পারছো এরকম কথা? তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কখনোই স্বামীর অধিকার দিতে পারবো না? তুমি শুধু শুধু পাগলামি করে আমাকে বিয়েটাই করলে। তোমাকে আমি বোঝাতে পারলাম না এসব সম্ভব না ঈশান। বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিয়েন না তো, প্লিজ। তারপর উল্টোপাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলুন তো? হ্যাঁ, আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না? বলেন না, কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? আমাকে বলুন। বললামই তো, তোমার আমার মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল, তাহলে কি করে মেনে নিব তোমাকে? আমি তো বলেই দিলাম এসব মেনে নেওয়া সম্ভব না। তারপরও তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বুঝতে চাইছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশতে দিতে পারবো। শুধু শুধু তুমি এই বিয়েটা করলে আর আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। তার মানে আপনি আমাকে কাছে পেতে চান না? আচ্ছা, ভাইয়ার মতো আমিও যদি আপনার থেকে হারিয়ে যাই, তাহলে তখন কি করবেন আপনি? হ্যাঁ, ঈশানের মুখে এমন কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমিষের মধ্যে কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারলো আদ্রিতার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ের পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে, তখন আদ্রিতা অনেকটাই আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, সামান্য একটু কথাটা সহ্য করতে পারলেন না? হ্যাঁ, তাহলে যদি সবসময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন, তখন আমিও আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ার মতো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি, সেটা মেনে নিতে পারবেন না। কখন আমাকে কাছে পাবেন না, তখন না শত চাইলেও আমাকে নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামিটা করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান ধুলতে ধুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়ল। তারপর বলতে লাগলো, সত্যি করে একটা কথা বলুন তো, আমার কি দোষ ছিল এতে বলুন? আমার কি ইচ্ছে করে না, হ্যাঁ, নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে? নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নেই? বলুন। ঈশান আমি জানি আমার দোষ এটাই যে আমি আপনার জুনিয়র, হ্যাঁ, আপনার দেবর ছিলাম। আপনার থেকে আমার মাত্র 3টা বছরের ডিফারেন্স। তাহলে আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছি আমি? আপনি যার জন্য আপনি আমাকে স্বামীর দিকে দিতে চান না, দিতে পারবেন না। আচ্ছা, আপনি তো সময় নিলে পারেন আপনারও, তারপরও আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে বলুন না? আমি দেখতে খারাপ, বাজে ছেলে, যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করেছিলেন কেন? আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন থাকতে পারে না? 5টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি, কখনো কাউকে ভালোবাসিনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা আমার কিছুদিন আগে আমার ভাইয়ের বউ ছিল। হ্যাঁ, আর ভাইয়া এরকম একটা পরিস্থিতি ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সব স্বপ্ন ভেঙে দিলেন। আমার বাসর ঘরে আসতেই আপনি আমাকে এমন রিজেক্ট করলেন। আসলে আসলে আমার ভালোবাসাটা আমার জন্য না। আমি যদি আর 10টা ছেলের মতো বখাটে হতাম, তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না কোনো বাজে নেশা আছে, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি।
আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কেন যেন দূরে থাকতেই পারছি না, আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। প্লিজ ঈশান, এগুলো বলো না, আমি এগুলো শুনতে পারছি না। প্লিজ এসব বলো না ঈশান। তোমার চিন্তা ভাবনা এত বাজে, তুমি এসব চিন্তা আমাকে নিয়ে করতে পারো কি করে ঈশান? হ্যাঁ, জানি আমি বাজে, আমি ফাজিল একটা ছেলে, ওই জন্য কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না তো? হ্যাঁ, কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন, তখন না অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো দূরে কোথাও হারিয়ে যাবো, নাহলে অন্য কারো মায়ায় পড়ে যাব। আমি আর এভাবে নিজেকে কষ্ট দেব না। অনেক নিজের ভালোবাসা নিজের মধ্যে জমিয়ে রেখেছি, তারপরও কারোর মাঝে সেটা বিলিয়ে দেয়নি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর আজকে আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বললেন, হ্যাঁ, এইসব কথা শোনার পর মনে হচ্ছে এই বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল। ঈশানের এরকম ধারা কথা শুনে আদ্রিতা ফেল ফেল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতেই পারছে না ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে ওকে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দিবে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশান এরকম একটা নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভেতরে খুব উত্তেজনা কাজ করছে। ঈশান একটা নেশাক্ত দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। আরও যদিও ওকে বারণ করে চলেছে, তাও ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর অনেকটাই কাছে চলে গেল। আদ্রিতা পেছোতে পেছোতে দেওয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। আদ্রিতা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙুল দিয়ে স্ল্যাট করতে করতে বলল, কোনো কথা নেই, আজকে রাতে শুধু আপনি আর আমি, আপনি আর আমি দুজন দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর করে দেই। আপনার ভালো লাগবে, প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কি করে আটকাবেন আমাকে? হ্যাঁ, আমি জানি, আমি জানি আপনি কখনোই আমাকে আটকাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, সময় লাগবে, তারপরেও আজকে আদর করে দেখেন, আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। ঈশান প্লিজ আমার সাথে এমন করো না। তুমি জানো আমি তোমার ভাইয়ের বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এরকম মিসবিহেভ করতেছো? তুমি আমাকে একটু সময় দিবে না? প্লিজ এরকম করো না। আমি জানি তুমি এমনটা কখনোই করবে না। কেন করবো না নিজের বউয়ের সাথে? নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করব? আর আপনি বারবার ভাইয়ার কথা বলছেন। হ্যাঁ, আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন না, ভাইয়ার ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এজন্য ভাইয়াকে জোরও করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে আপনি তো আমাকে ভাইয়ার সাথে ডিভোর্স যাওয়ার পরেও আপনি কেন ভালোবাসতে পারবেন না বলেন? ঈশানের কথাগুলো আদ্রিতা একদম চুপচাপ হয়ে গেছে। ওর বলার মতো আর কিছুই নেই। এবার ঈশান ওর ঠোঁট জোড়া আলতো করে আদ্রিতার কপালে ছোঁয়ালো। আদ্রিতাও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো, যার জন্য আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করেও ঈশান ওর হাতগুলো পেছনের দিকে নিয়ে আটকে দিয়ে তারপর এক হাত ওর মুখের কাছে রেখে তারপর ওর ঠোঁট জোড়া দখল করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড় হয়ে গেছে। আজকে প্রথম কোনো পুরুষের স্পর্শ আদ্রিতার ঠোঁটে পড়ল। ওই শরীরের মধ্যে যেন এক প্রকার কারেন্ট হয়ে গেছে। ও একদমই পাথরের মতো দাঁড়িয়ে আছে। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পর্শ করতে শুরু করবে। ঈশানের আব্বু আম্মু আদ্রিতাকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। তার উপর রিসেন্ট কয়েকদিন আগে ঈশানের ভাইয়া অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে, কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ের সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়ে এখন প্রেগনেন্ট। মেয়েটা সুসাইড করার চেষ্টা করেছে। ওর আব্বু ওর ভাইয়াকে তেজপুত্র করে দিতে চাইলে
ওর ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়, যার জন্য ঈশান প্রচুর পরিমাণে রেগে যায়। ও এরকম একটা কার্যক্রমে শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর দায়িত্ব পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশান আর আদ্রিতা দুজনেই বারণ করেছিল। তারপর একটা সময় ওর আব্বু অনেক রিকোয়েস্ট করেছে, আর ঈশানের বোন ওকে বোঝাইতেই ঈশান ভাবে বিয়েটা করে নেবে তার আব্বুর সম্মান বাঁচাতে। আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয়, তার জন্য ঈশানের ছোট্ট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়ের রাজি ছিল না, শুধু ওর আব্বুর রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের যেন একটা বেবি চলে আসে, যেটা খুব শীঘ্রই। আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এর জন্য ওর আম্মু আর ঈশানের বোন ওকে দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশিয়ে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটা কাজ শুরু করতে আরম্ভ করতেই ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে এসে দেখে আদ্রিতা বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে চায়, তখনই ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেনই। তো ঈশান আদ্রিতার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করলো। যখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করলো, ঈশান প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। অন্তত তুমি তো আমাকে কয়েকটা দিন সময় দিবে, আমাকে একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি সেটা না করে এরকম করতেছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমার আদর করতে ইচ্ছে করছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার ভার্জিন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দেব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, হ্যাঁ? তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনার ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর বেডে শুয়ে দিল। আদ্রিতা কিছু বলার আগেই ঈশান ওর সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবলো এই পাগলটাকে এখন আর কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এই ঈশান ওর স্বামী, তাই চাইলেও ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপের বুঝতে পারছিল ও হয়তো নেশা করে আসছে, না হলে যে ছেলেকে ওর সাথে ভালোভাবে কথা বলতে পারতো না, আর সেই ছেলেটাই আজ ওকে এরকমভাবে স্পর্শ করছে। ঈশান পুরো মাতাল মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে, তাহলে হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে, তাহলে ঈশান ওর সাথে সবটাই করতে পারে। তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসও ভারী হয়ে আসছে, ওর বুকটা ক্রমশ ওঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল ও প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো। তারপর হুট করেই আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিতেই ও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেছে। ও প্রচুর পরিমাণে কেঁপে উঠল। আদ্রিতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। আদ্রিতার থেকে প্রথম কোনো রেসপন্স পেয়ে ঈশানও বুঝে গেল এখন আর আদ্রিতা চাইলেও ওকে বাধা দিতে পারবে না। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠেছিল। আদ্রিতা রেসপন্স না করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। কি দেখছে এমন করে? আপনার নাভিটা না অনেক কিউট, আর নাভির পাশের তিলটা না এত বেশি সুন্দর লাগছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতে লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেছে। ও কিছু বুঝে ওঠার আগেই নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। পুরো রুমটা জুড়ে শুধু দুজনের নিঃশ্বাস শব্দটাই ভেসে বেড়াচ্ছে। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীর স্পর্শ দিতে লাগলো। ওর প্রথম স্পর্শটা পেতে আদ্রিতা একদমই শিউরে উঠল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরল। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে গেছে।
সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ঈশান শুধু ওকে স্পর্শের উপর স্পর্শ দিয়েই যাচ্ছে। আর আদ্রিতা না চাইতেও ওর দেবর জুনিয়র মাতাল বরটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে তারপর কোনো রকমের একটা চাদর টেনে নিয়ে ঈশানকে ওইভাবেই জড়িয়ে ধরে রেখে ওর চুলের মধ্যে এক হাত দিয়ে খেলা করতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজ ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটাও ধারণার বাইরে ছিল। আদ্রিতা সারা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করেছিল না। ওর মনে শুধু একটু আগে ঈশানের বলা কথাগুলো মনে পড়তেই ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও এখন আমার স্বামী। আমি চাই বা না চাই ওকে আমার মেনে নিতেই হবে। আজকে হোক কিংবা কালকে হোক, এ তো আমাকে ভালোবাসবেই। তাছাড়া ও আমার থেকে এতটুকু ডিজার্ভ থাকতেই পারে, এটা সাধারণ বিষয়। তাহলে আমি কেন একে এরকম রিয়েক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না? কারণ ও আমার দেবর ছিল, আমার বরের ছোট ভাই ছিল। কিন্তু এখন তো এই মানুষটার সাথে আমার কোনো সম্পর্কই নেই। যে আমাকে ঠকিয়েছে তার জন্য আমি অন্যের ভালোবাসাটা কেন নষ্ট করব? সে আমাকে কষ্ট দিয়েছে, তার দেওয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দিব? হ্যাঁ, ওকে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজকে যে সেটা জোরপূর্বক করেছে, ওটা না করলে বুঝতেই পারতাম না স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্তও থাকতে পারে। তাছাড়া একটা স্বামী তার বউয়ের এরকম করে ভালোবাসতে পারে। আর যখন আমার কাছে আসলো তখন এত বেশি অস্বস্তি লাগছিল। তাহলে এখন এরকমটা হচ্ছে কেন? ও আমার বুকে শুয়ে আছে, তারপরও তো আমি ওকে সরিয়ে দিচ্ছি না। তাহলে কি আমি ওকে ভালোবাসতে পারবো? আচ্ছা, যখন আমাকে আদর করেছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দিব? তাছাড়া ও এখন আমার স্বামী, আমি কি করে ওকে দূরে সরিয়ে দিব? তার উপর আব্বু আম্মু আমাকে এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে। আমি কি করে ওদের কষ্ট দেই, যার জন্য এরকম একটা পরিস্থিতি এই বাড়িতে আবারও দ্বিতীয়বার বউ করে এনেছে? তাহলে কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমাকে দিয়েছে তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দিব? আদ্রিতা এরকম করে ভাবছিল আর ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায় আর আদ্রিতাও ঈশানের বুকে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জানালার গ্লাস ভেদ করে ভোরের মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতেই বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে। আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠলো। আবার পরক্ষণে কালকের রাতের কথা ভাবতে ওর হাসি মাখা মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। খেয়াল করলো ঈশান ওর এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য মনে হচ্ছে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকের রাতের কথা ভেবেই লজ্জায় পুরো লাল হয়ে গেছে। কারণ কালকের রাতে ঈশান ওকে এত বেশি আদর করেছে যেটা আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পর্শ করেছিল যেই মুহূর্তটা আদ্রিতাকে কখনোই ভুলাতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ দেখা গেছে। ওর বুঝতে বাকি রইল না কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজে বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি এই পিচ্চিটা দেখে তাহলে তো পুরো লজ্জায় ফেলে দিবি। এত প্রশ্নের উপর প্রশ্ন করেই চলবে, বলবে আমি ওকে ভালোবাসি না। তাহলে ও আমাকে স্পর্শ করলো তখন ওকে আটকে দিলাম না কেন? এসব বলে বলে তো পিচ্চিটা আমাকে লজ্জায় পুরো শেষ করে দিবে। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জা মাখা হাসি দিচ্ছে। আবার পরক্ষণেই ওদের কয়েকদিন আগেকার সম্পর্ক কথা ভেবে মুখটা কালো হয়ে গেছে। আর কালকে রাতে ঈশান যে ওকে
জোরপূর্বক কাছে টেনে নিয়েছে সেটা ভেবেই আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে আর আদ্রিতা মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে গেছে, কিন্তু পিচ্চিটা ওকে ছাড়ছেই না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ঈশান, এই ঈশান, উঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন ছাড়ো আমাকে। আদ্রিতার ডাকাডাকিতে ঈশান তো উঠলই না, বরং ওকে একটু ধাক্কা দিতেই ঈশান চোখ মুখ কুঁচকে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানের এরকম কাণ্ড কারখানায় আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। ঈশানের মুখটা একদম বাচ্চাদের মতো লাগছিল, তার উপর লিপস্টিকের অসংখ্য ছাপে মুখটা পুরো রাজা হয়ে আছে। আদ্রিতা বারবার ওকে ডাকতে লাগলো, তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও না, আমার অনেক ভালো লাগছে ঘুমাতে। উফ ফাজিল, আমি তোমার আম্মু না, তোমার ভাবি, ছাড়ো আমাকে, তুমি ঘুমাও, আমাকে তো অন্তত যেতে দাও। ঈশান আর কোনো কথা বলল না, তাই আদ্রিতা ওকে জোর করে ছাড়িয়ে নিল। যখন ঈশান কিছু একটা খুঁজতে লাগলো, আদ্রিতা কোলবালিশকে এগিয়ে দিয়ে ঈশান কোলবালিশকে জড়িয়ে ধরল। আদ্রিতা বিছানা ছাড়তেই বুঝতে পারলো শরীরে কিচ্ছু নেই, তাই কোনো রকমে একটা চাদর পেঁচিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। আদ্রিতা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ বেসিংয়ের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। করলো ওর ঘাড়ে আর গলায় অসংখ্য কামড়ের দাগ, যার জন্য ওর প্রচুর লজ্জা লাগছিল। আবার যতই মনে হচ্ছিল কামড়গুলো ওর জুনিয়র বর দিয়েছে, দুদিন আগেও যে ওকে ভাবি বলে ডেকেছে, আর কালকে রাতে সে জুনিয়র দেবরটাই ওকে এত বেশি ভালোবেসেছে। ঈশান আদ্রিতার পূর্বের সম্পর্কের কথাটা মনে হতেই ওর মুখটা কালো হয়ে গেল। আদ্রিতা একটা দোটানার মধ্যে আছে। একবার মনে হচ্ছিল ও ঈশানকে মেনে নিতে পারবে, আবার পরক্ষণে মনে হচ্ছিল হয়তো মানতে পারবে না। আদ্রিতা শাওয়ার নিচ্ছে আর ভাবছে, আচ্ছা ঈশান কি এখন থেকে রোজ এমন করে আদর দিবে, নাকি কালকে নেশার করে আসছিল বলেই এরকম একটা কাজ করেছে। আদ্রিতা কথাগুলো ভেবে পুরো পাগল হয়ে যাচ্ছে। শাওয়ার নেওয়া শেষ করে বেরিয়ে আসলো। ঈশান এখনও ঘুমাচ্ছে। আদ্রিতা প্রথমবারের মতো একটা শাড়ি পরে রেডি হয়ে নিল। তারপর নিচে আসতেই দেখলো তার আম্মু আর কাজের লোকটা রান্না করছে। তখন আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। ওর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ওর শাশুড়ি আম্মু বলল, কি হলো মামুনি, এত সকালে তুমি রান্নাঘরে চলে আসছো? আম্মু, রোজই তো আসি, তাহলে আজকে আর নতুন কি হলো? কিন্তু আজকে এসব জিজ্ঞেস করেছো যে? জিজ্ঞেস করবো না, কালকেই তোমাদের বিয়েটা হলো আর তুমি আজকেই রান্নাঘরে চলে আসছো। আম্মুর কথাতে আদ্রিতার মুখটা কালো হয়ে গেছে। মনে হয়ে গেল ঈশানের ভাইয়ার বউ হয়ে প্রথম যেদিন ওই বাড়িতে এসেছিল, পরদিন সকালে আজকের মতো রান্নাঘরে আসছিল। ওর আম্মু ওকে বকা দিয়েছিল। কথাগুলো মনে পড়তে আদ্রিতার মুখটা কালো হয়ে গেছে। ওর আম্মু বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। আদ্রিতা বলতে লাগলো, আম্মু, প্রথম দিন তো এভাবেই রান্নাঘরে এসেছিলাম, তাহলে আজকে আবার নতুন কি হলো? তাছাড়া এমন না যে আমি এই বাসায় নতুন বউ হয়ে আসছি, তাই রান্নাঘরে আসতে পারবো না। মামুনি, সেটা ঠিক আছে, কিন্তু কালকেই তো তোমাদের বিয়ে হলো, তুমি এমন করে বলছো কেন? দেখো মামুনি, যেভাবেই তোমাদের বিয়েটা হোক, তারপরও সবেমাত্র বিয়েটা হলো, তাই তুমি আমাদের বাড়ির আবারও সেই নতুন বউ, তাই এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি রুমে যাও, ঈশানকে ডেকে পাঠাও, ও কি ঘুমোচ্ছে নাকি এখনো? আদ্রিতার বারবার মনে হচ্ছে ঠিকই তো কথাগুলো আম্মু প্রথমবার ওর বিয়ের পর বলেছিল, আর আজও এমনটাই বলছে। আদ্রিতা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রুমে চলে গেল। ঈশান এখনও ঘুমাচ্ছে। আদ্রিতা ওকে আর ডিস্টার্ব করলো না, গিয়ে সোফায় বসলো আর ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান বারবার বালিশটা এপাশ ওপাশ করছে। ওই শরীরে কালকে রাতের আদ্রিতার দেওয়া লিপস্টিকের ছাপগুলো এখনও স্পর্শ, যার জন্য আদ্রিতাকে বারবার লজ্জায় পড়তে হচ্ছে। আদ্রিতা একধানে ওর জুনিয়র বরটার মুখের দিকে কতক্ষণ যে তাকিয়েছিল ঠিক নেই। তারপর হুঁশ ফিরতেই বুঝতে পারল 9টা বেজে গেছে। বুঝতেই পারেনি কখন এতটা সময় পার হয়ে গেছে। এরই মাঝে আম্মুর ডাক পড়ল, ওদের নিচে যেতে বলে। আদ্রিতা তড়িঘড়ি করে এসে ঈশানের পাশে বসে এবং ওকে ডাকতে লাগলো, এই ঈশান, ঈশান
উঠো, দেখো কত বেলা হয়ে গেছে। এত বেলা অবধি শুয়ে থাকলে সবাই কি ভাববে বলো? ঈশানের ঘুমটা যেন ভাঙছেই না, তাই আদ্রিতা ওকে একটু জোরেই ধাক্কা দিল। ঈশান তড়িঘড়ি করে উঠে বসলো। খেয়াল করলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগে আদ্রিতা বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? সেই কখন থেকে ডাকছি, উঠছই না, কি হয়েছেটা কি? কি হবে মানে? একটু ঘুমোতে দেবেন না? আমি বেডে কেন, আর আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এখন তো ভুলেই যাবেন। অন্তত এতটুকু তো মনে আছে কালকে আমাদের বিয়ে হয়েছে, নাকি এখন আবার আমাকে ভাবি বলে ডাকবে? আদ্রিতার এরকম দ্বারা কথায় ঈশানের মনে পড়তে লাগলো কালকে তো ওদের বিয়ে হয়েছে। তারপর বিয়ের পর থেকে রাতে বাসর ঘর আসা পর্যন্ত কি হয়েছিল সবই মনে পড়তে লাগলো। এখনও ঈশানের মাথায় ঝিমঝিম করছে। বেশ কিছুক্ষণ ওর ভাবি বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা রাগী মুড নিয়ে বলতে লাগলো, কাল রাতে অনেক নাটক দেখিয়েছেন, এখন আর কোনো নাটক দেখাতে হবে না। উঠো, যাও গোসল করে আসো, আম্মু আমাদের নিচে যেতে বলেছে। কেন গোসল করতে হবে কেন? ঢং না দেখিয়ে একবার ওয়াশরুমে গিয়ে নিজেই আয়নায় দেখো, বুঝতে পারবে কেন গোসল করতে হবে। আদ্রিতা কথা বলে মুচকি হাসলো। তখন ঈশান নিজের শরীরের দিকে তাকাতেই আর যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান চাদরটা একটু শরীর থেকে সরিয়ে দেখলো অসংখ্য লিপস্টিকের ছাপ লেগে আছে, তার উপর শরীরের কিছু নেই। ঈশান সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলল। আদ্রিতা আবারও একটা ডেবিল হাসি দিয়ে ঈশান দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে খেয়াল করলো ওর পুরো শরীর লিপস্টিকের অসংখ্য ছাপ। ও পুরো লাল হয়ে আছে। ঈশান বলতে আরম্ভ করলো, আল্লাহ, কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছি। এসব কখন করলাম আমি? হ্যাঁ, আর উনি বা আমার কাছে আসলো কখন? বিয়ে তো হয়েছিল সেটা মনে আছে। তারপর রুমে যখন আসলাম কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল। তারপর তো আর কিছু মনে নেই আমার। ঈশান অনেকক্ষণ যাবৎ মনে করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তারপর শাওয়ার নিয়ে বের হতে খেয়াল করলো আদ্রিতা ওর জন্য ড্রেস নিয়ে বসে আছে। ঈশানকে আসতে দেখেই আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান নিজের দিকে খেয়াল করলো ওর বুকের লোমগুলো থেকে পানি পড়ছে, যার জন্য আদ্রিতা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু লজ্জা পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো, কি দেখেন এমন করে? কি আর দেখবো, কালকে রাত্রেই তো সবটাই দেখে নিয়েছি, আর তুমিও সবটা দেখে নিয়েছো। এখন আবার নতুন করে কি দেখার আছে? মানে মানে কি বোঝাতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু করিনি। তুমি করেছো, এখন নাটক করো না তো। আচ্ছা সত্যি করে একটা কথা বলো, কালকে রাতে কি খেয়েছিলে, কি হয়েছিল তোমার, এরকম মাতলামি করেছিলে কেন? আদ্রিতার মুখে এরকম কথা শুনে ঈশান থপাস করে বিছানায় বসে পড়ল। ওর মনে পড়তে লাগলো যে হয়তো কিছু একটা খেয়েছিল। ঈশান ভাবতে লাগলো কি খেয়েছিল। তারপর হুট করেই মনে পড়ে গেল যে রুমে আসার আগে ওর বোন ওকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল, আর দুধের সাথেই হয়তো কিছু একটা ছিল, কারণ দুধটা খাওয়ার পর থেকে মাথাটা কেমন ঝিমঝিম করছিল। ঈশানের মনে হতে লাগলো শেষ পর্যন্ত ছোট বোন ওর সাথে এমনটা করলো। তাই ঈশান বেশ কিছুক্ষণ বসে থেকে বলতে লাগলো, আসলে কালকে একটু ড্রিঙ্কস করেছিলাম, ওই জন্য হয়তো এরকমটা হয়েছে। সি, কি বলো এগুলো? তুমি আবার সাইপাস খাওয়া শুরু করেছো কবে থেকে? দেখো, কালকে যেটা করেছো, ভুলেও কিন্তু আর এসব খেয়ে আমার কাছে আসবে না। আদ্রিতা কথাগুলো রাগী মুড নিয়ে বলল। তার জন্য ঈশানের হুটহাট করে মনে হলো কালকের রাতে হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে, না হলে আদ্রিতা ওর সাথে কেন অধিকার খাটাতে শুরু করেছে। তার উপর শরীরে লিপস্টিকের ছাপ দেখেই ঈশান বুঝে গেছে কিছু তো একটা হয়েছে, আর যেটা হয়েছে সেটা ঈশান হয়তো মনে করতে পারছে না, কিন্তু খুব গভীর একটা স্পর্শ ওদের মাঝে সম্পর্ক হয়েছে। তাই ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, ওগুলো খেয়ে আসবো না, এমনিতে আপনার কাছে আসতে পারি, তাই না? বলেই ঈশান একটু মুচকি হাসতে লাগলো। আদ্রিতা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। তো আদ্রিতার লজ্জা আর কথা বলতে পারছে না। ঈশান রেডি হয়ে নিচে
চলে যেতে গেলে আদ্রিতাও পিছন পিছন গেল। তারপর সিঁড়ির কাছে আসতেই দুজনে একসাথে নামলো। দুজন খাবার টেবিলের সামনে আসলো। ঈশান চেয়ার টেনে বসলো আর আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু ওকে ঈশানের পাশে বসতে বললো। আদ্রিতা বসলো। এবার ঈশান খেয়াল করলো ওর ছোট্ট বোন মিহি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে আর মুস্কি মুস্কি হাসছে। তখন ঈশান ভাবলো, কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারিনি? তোর জন্য সব হয়েছে। তুই উল্টোপাল্টা জিনিস খাইয়ে দিয়েছিস আমাকে, আর যার জন্য ভাবির সাথে আজ আমি এমন একটা কাজ করেছি। কি লজ্জায় পড়তে হলো। যতই উনি আমার বউ হোক, কিন্তু প্রথম দিনে এরকম একটা কাজ করে ফেললাম। হয়তো জোরপূর্বক ওনার সাথে সবটা করেছি, যার জন্য উনি এমন রাগ দেখাচ্ছে।